আচ্ছা, সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে তৃতীয় অধ্যায়ের অ্যাকাউন্টিং এর অঙ্ক করানোর কথা ছিল। তো তৃতীয় অধ্যায়ে যে রাইটিং অংশটা আছে, শুরু থেকে নিয়ে এই অবধি যে অনুশীলনীর মাঝখানে যে কিছু রাইটিং যে লেখাগুলো আছে, এগুলা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা বাসায় রিডিং দিবা আগে। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, তাহলে এই রিডিং থেকে তোমাদেরকে আমি বুঝাই দিব, কারণ তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো এই অধ্যায়ে মূলত একটা অঙ্ক তোমরা নতুন পাবা, সেটা হচ্ছে এই একতরফা দাখিলা পদ্ধতি লাভ ক্ষতি নির্ণয়। তো একতরফা দাখিলা পদ্ধতি এটা কোন ধরনের পদ্ধতি বা এটা কোন ধরনের হিসাব সেটা আগে জানতে হবে। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে ওই সমস্ত হিসাব যে সমস্ত প্রতিষ্ঠান আয়তনে ছোট এবং লেনদেন সংখ্যায় কম হয়, এরা একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে হিসাবটা প্রস্তুত করে থাকে। এরা অনেক সময় দেখা গেল কোন এক পক্ষ হিসাব প্রস্তুত করে, আবার কোন এক পক্ষ হিসাব প্রস্তুত করে না। মানে অনেকটা লেখাটা গুরুত্বপূর্ণ মনে করে, আবার অনেকটা গুরুত্বপূর্ণ মনে করে না। তো এরা মূলত যে ব্যবসায়ের হিসাবটা প্রস্তুত করে থাকে সেটা হচ্ছে লাভ ক্ষতি নির্ণয়। তো লাভ ক্ষতি নির্ণয়ের জন্য এই অধ্যায়ে 3টা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে লাভ ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এই লাভ ক্ষতির ভিতরে খেয়াল করো, সমাপনী মূলধন কথা আসছে এবং প্রারম্ভিক মূলধন কথা আছে। এই সমাপনী মূলধন আর প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য সূত্র 2 আর 3 তোমাদের বইয়ে সূত্র 1 2 3 এভাবে লেখা নেই, সিরিয়াল ওয়াইজ লাভ ক্ষতি প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন লেখা আছে। বাট তোমরা খেয়াল করে দেখবা যে বিগত চ্যাপ্টার গুলাতে যে তোমরা 2 অধ্যায়টা করেছো, সেই অধ্যায়ে কোন এক সৃজনশীলে ক নম্বরের প্রশ্ন ছিল প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সমাপনী মূলধন নির্ণয় করো। তো এটা একটা ফর্মুলা আকারে ধরে নিতে পারো। ঠিক আছে? তো প্রারম্ভিক মূলধন সমান সমান কি হয়? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আর সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তৃতীয় অধ্যায়ে এটা সম্পূর্ণ একটা বেসিক আলোচনা আছে। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে তোমার কঠিন আছে মনে হয় 1 2টা এরকম, আমি যতটুকু দেখেছি। তো প্রারম্ভিক মূলধন অনেক ক্ষেত্রে অঙ্কে সরাসরি প্রারম্ভিক মোট সম্পদ দিয়ে দেয়, তো যেটা থাকে সেটাই নিয়ে নিব। অনেক সময় 1 তারিখ দিয়ে কয়েকটা প্রারম্ভিক সম্পদের নাম লেখা থাকে, অর্থাৎ মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করেছে এর ভিতরে কিছু প্রারম্ভিক সম্পদ থাকতে পারে। ওই সম্পদগুলা ডিফাইন করে চিহ্নিত করে তোমাকে যোগ করে প্রারম্ভিক মোট সম্পদ বের করতে হবে। একইভাবে মালিক ব্যবসায় শুরুতে কিছু দায় থাকতে পারে, ঋণ থাকতে পারে, পাওনাদার থাকতে পারে, তো সেগুলা তোমার চিহ্নিত করে যোগ করে তারপরে প্রারম্ভিক মোট দায় বসাতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যখন ক নম্বরে কোশ্চেন হয় তখন একবারে ইজিলি ভাবে করা থাকে, যে কোশ্চেনে বলাই থাকে প্রারম্ভিক মোট সম্পদ এত টাকা, প্রারম্ভিক মোট দায় এত টাকা, যেটা এই অঙ্ক সমাধান করলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো প্রথমে দেখো, এখানে তোমাদের উদাহরণে একটা অঙ্ক দিয়েছে যে মিসেস সাহেলা খাতুনের। তো এটা এই অঙ্কটা আমাদের ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে মিলাই মিলাই করে নিবা এবং প্রশ্নটা দেখবা। এটা হচ্ছে পৃষ্ঠা 35-এ। ঠিক আছে? তো এখানে দেখো বলা হয়েছে মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নোক্ত তথ্য ব্যবহার করে হিসাব বই সংগ্রহ করা হয়েছে। এখানে বলা হচ্ছে মোট সম্পদ। দেখো মোট সম্পদে একটা তারিখ দেওয়া আছে 1/1/2025, যেখানে লেখা আছে 1,20,000 টাকা। আবার সেই বরাবর একটা তারিখ দেওয়া আছে 31/12/2025, সেখানে বলা আছে মোট সম্পদ 1,50,000 টাকা। আবার মোট সম্পদের নিচে লেখা আছে মোট দায়। প্রারম্ভিকের তারিখ 1/1/2025 লেখা আছে 35,000 টাকা এবং 31/12/2025 লেখা আছে 55,000 টাকা। তো তারিখগুলো যদি একটু খেয়াল করো, 2025 সালের 1/1/2025 এটা হচ্ছে প্রারম্ভিক, 31/12/2025 এটা হচ্ছে সমাপনী। এরপরে নিচে কিছু অতিরিক্ত তথ্য বলা হয়েছে। 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা, মালিকের মোট উত্তোলন 30,000 টাকা। প্রশ্ন করা হয়েছে 2017 সালের সাহেলা খাতুনের লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। লাভ ক্ষতি যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে দেখো তোমাকে সমাপনী মূলধন লাগবে, তারপরে প্রারম্ভিক মূলধন লাগবে, তাই না? তো সেক্ষেত্রে তুমি কি করবা, আগে সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করে ফেলবা। যেমন
ধরে নাও আগে আমাকে বের করতে হবে প্রারম্ভিক মূলধন, ঠিক আছে। তো এখানে আমরা উপরে উল্লেখ করে দিব যে নিম্নে সাহেলা খাতুনের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হলো, ঠিক আছে। নিম্নে সাহেলা খাতুনের লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হলো। এখন লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করার জন্য আগে তোমাকে প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে, তারপর সম্পূর্ণ মূলধনটা বের করতে হবে। তো আগে লিখবো প্রারম্ভিক মূলধন। আমি কথাটা একটু শর্ট করে দেই, প্রারম্ভিক পুরো কথাটা না লিখে প্রারম্ভিক এভাবে লিখি, প্রারম্ভিক মূলধন। মূলধন সমান সমান সূত্র হচ্ছে কি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। অবশ্যই সূত্রটা জানা থাকতে হবে। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে খেয়াল করো, এখানে সাহেলা খাতুনের প্রারম্ভিক মোট সম্পদ কত ছিল? 1,20,000 টাকা। আর মাইনাস প্রারম্ভিক মোট দায় কত ছিল? 35,000 টাকা। 1,20,000 থেকে যদি 35,000 বিয়োগ করো তাহলে কত হয়? ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 1,20,000 থেকে 35 বিয়োগ করতে হবে, তাহলে 20 যদি বাদ দেয় তাহলে থাকে কত? 1 লাখ। আর যদি 15 বিয়োগ করে থাকে 85,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এরপর আসো সমাপনী মূলধন বের করতে হবে। তাহলে সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তাহলে দেখো সাহেলা খাতুনের সমাপনী মোট সম্পদ কত ছিল? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। তাহলে খেয়াল করলে দেখতে পারবো যে মোট সম্পদ 31/12/2025, তাই না? বুঝতে পারছো না? তাহলে সমাপনী মোট সম্পদ ছিল 1,50,000 টাকা মাইনাস সমাপনী মোট দেয়, তার নিচেই কিন্তু সমাপনী মোট দেয় দেওয়া আছে 55,000 টাকা। এটা যদি মাইনাস করি তাহলে কত হবে? 1,50,000 থেকে 55 বিয়োগ করে তাহলে 95,000 টাকা, তাই না? এই অঙ্কটা তোমাদের বইয়ে করাই আছে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের বোঝানোর খাতিরে এটা করে দিচ্ছি, ঠিক আছে। এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করে লাভ ক্ষতি নির্ণয় করব। এখন লিখবো সুতরাং লাভ ক্ষতি সমান সমান লাভ বা ক্ষতি সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন, তাই না? এই সূত্রটা পুরোটা আগে ব্যবহার করবো, আগে লিখবো সমাপনী মূলধন যোগ উত্তোলন। আর হচ্ছে মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ক্লিয়ার? এখন এদিকে অ্যামাউন্ট গুলা বসাও। সমাপনী মূলধন তুমি কত বের করেছ? সমাপনী মূলধন 95,000 টাকা যোগ উত্তোলন কত আছে? তো কোশ্চেনে দেখো উত্তোলনের সম্পর্কে কিছু বলা হয়েছে, ওই যে বলা হয়েছে মোট উত্তোলন 30,000 টাকা, তাই না? তাহলে উত্তোলনের সাথে 30,000 টাকা যোগ করে দিই। এরপরে মাইনাস প্রারম্ভিক মূলধন কত বের করা হয়েছিল? 85,000 টাকা।
যোগ অতিরিক্ত মূলধন। দেখো অতিরিক্ত মূলধন বলা হয়েছে 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা, তাই না? এরপরে এটাকে যোগ কর, 95,000 আর 30,000 কত হবে? 1,25,000। 1,25,000 মাইনাস 85,000 আর 20,000 কত হবে? 1,05,000। 1,05,000। এবার 1,25,000 থেকে 1,05,000 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 20,000 টাকা। তাই না? এটাই হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ। যদি তোমার সমাপনী মূলধন আর উত্তোলনের সমষ্টি থেকে আর মাইনাস প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন এটা বিয়োগ করার পরে যদি এটা ঋণাত্মক মান আসতো ক্যালকুলেটরে, তাহলে কি বুঝাইতো? নিট ক্ষতি। আর যদি যেহেতু ঋণাত্মক মান আসেনি তাহলে কি বোঝাচ্ছে? মোট লাভ। ক্লিয়ার বিষয়টা? এই একটা অঙ্ক তোমরা তৃতীয় অধ্যায়ে নতুন পাবা, ঠিক আছে? আর বাকিগুলো যদি অনুশ্রেণীতে খেয়াল করো তাহলে দ্বিতীয় অধ্যায়ে যে অঙ্কগুলো আমরা করে আসছি, ডেবিট ক্রেডিট নির্ণয়, তারপরে মালিকানা সত্ত্ব নির্ণয়, ওই ধরনের অঙ্কগুলো আছে, ডেবিট ভাউচার, চালান, ক্রেডিট ভাউচার, এগুলোই আছে, ঠিক আছে? তো অধ্যায়ের অঙ্কগুলো সৃজনশীল সমাধানে আমরা যাব। তো আজকে এই অঙ্কের প্রেক্ষিতে এই অঙ্ক তোমাদের 35 পেজে দেওয়া আছে, এর নিচে একটা কাজ আছে, এই কাজটা তোমাদের এসডব্লিউ থাকবে, ঠিক আছে? এবং সামনের ক্লাসে আমরা সৃজনশীল সমাধানগুলো করব, ঠিক আছে?